বিয়ের দাওয়াত খেতে গিয়ে ভুল ঠিকানায় চলে যাওয়া খুবই সহজ ব্যাপার, এমনটা হতেই পারে। কিন্তু উপহার জমা দিয়ে ভালো মতো খাওয়া দাওয়া সেরে আবার উপহার নিয়ে ফিরে যাওয়ার ব্যাপারটা নিশ্চয়ই সহজ কিছু নয়। ব্যাপারটা একই সাথে জটিল ও লজ্জাকর। অনুরিমা দুজনেই বারবার এই ভেবে ঘেমে একাকার হয়ে গেছে। আজ ফুপুর হাতে মায়ের থেকেও তাদের যে জিনিসটা নিয়ে বেশি ভয় কাজ করছে তা হলো মান সম্মান হারানোর। আজ শুরু থেকে সব গন্ডগোল হয়ে যাচ্ছে। প্রথমে যেটা হলো, তামিমের বউয়ের জন্য কেনা জুতোটা এক সাইজ ছোট পড়ল। তাদের তিনজনকে ছুটতে হলো সেই জুতো নিয়ে। গিয়ে দেখে সবটা বন্ধ। প্রায় 3 ঘন্টা অপেক্ষা করে তারা জুতো নিয়ে আবার ছুটল পার্লারে, কেননা বউ ততক্ষণে সাজতে চলে গেছে। এরপর সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে এলো প্রায়। এসে দেখলো সবাই তৈরি হয়ে বসে চায়ের আড্ডায় মশগুল। একটু পরেই বের হবে। তারা সারাদিনের ক্লান্তিতে একটু বিশ্রাম নেওয়ারও সুযোগ পেল না। কারোরই গোসল করা হয়নি দেখে সবাই প্রথমে গোসলে গেল। তাদের গোসল সারতে সারতেই সবাই দেরি হয়ে যাচ্ছে দেখে বেরিয়ে গেল। গোটা বাড়িতে তখন তারা 3জন, মাজেদের মা ছাড়া আর কেউই নেই। বাইরে অবশ্য দারোয়ান ছিল। গোসল সেরে অনুরিমা সাজতে বসলেও সর্বরি গেল কফি বানাতে। তার মাথা ধরেছে। মাথা ধরলে কড়া 1 কাপ কফি না হলে তার চলে না। তবে তার কফি বানাতে আর খেতে না যত সময় লেগেছে, তার থেকেও বেশি সময় অন্য দুজনের সাজার জন্য লেগেছে। বের হওয়ার সময় অনু আমতা আমতা করে বলল, আপা আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে বের হই। সর্বরি মাথা নেড়ে না করলো। রিমা বলল, আরে এখন কিছু খেলে বিয়ের খাবার আর খাওয়া হবে না, বুঝলি? চল চল, আমরা না হয় যাওয়ার সাথে সাথে খেতে বসে পড়বো। তারা গাড়িতে যখন উঠল তখন কল এলো ফুপুর। সর্বরি রিসিভ করতে কর্কশ গলায় বলতে লাগলেন, এই বাড়ির গেটের সামনে গিয়ে দেখ, আমার একটা পার্সেল এসেছে, যা গিয়ে রিসিভ কর। হাদাগুলোকে বারবার বলেছি সময় মতো আসতে, তারা সেই লেট করেই এলো। আমি রামিসা চৌধুরী কিনা খালি হাতে বিয়ের অনুষ্ঠানে এলাম, লজ্জায় এখনো ভেতরে যেতে পারছি না। সর্বরি একটু নরম গলায় বলল, তাতে কি হয়েছে ফুফু, তুমি ভেতরে যাও না, তোমার বাড়ির ছেলেরই তো বিয়ে, তুমি তো আর অতিথি নও, ঘরের মানুষ। ফুপু খ্যাক করে উঠলেন। তোদের এসব মুখের ভালোবাসা তোরা তোদের পকেটে রাখ, আগে আমার পার্সেল রিসিভ কর। আর হ্যাঁ, সাবধান করে দিলাম আগেই, পার্সেলের মধ্যে 48,000 টাকার ডিনার সেট। একটু যদি 19-20 কিছু হয়েছে তো তোদের 3টার খবর আছে বলে দিলাম। আচ্ছা ফুফু, তুমি চিন্তা করো না, আমরা সাবধানে থাকবো। তারা পার্সেল রিসিভ করে কনভেনশন হলের ঠিকানা এলো যখন, তখন পড়লো আরেক ঝামেলায়। পাশাপাশি দুটো বড় কনভেনশন হল, দুটোই একদম একই রকম দেখতে। দুটোতেই বিয়ের জমজমাট আয়োজন, বেশ অতিথির সমাগম দেখা যাচ্ছে। একটার নাম সায়র, আরেকটার নাম নায়র। রিমা বারবার বলতে লাগলো সায়র। সায়রেই তাদের বাড়ির অনুষ্ঠান হচ্ছে। তারা ছোট চাচিকে কল করলো। চাচিকে রিমা বলল, ছোট চাচি সায়র না? তোমরা সায়রের না? ভেতরে গান বাজার শব্দের জন্য তিনি বোধহয় ঠিকভাবে নায়র নাকি সায়র কি বলেছে তা শুনতে পাননি, তাই অস্পষ্ট যা শুনেছে তাতে হ্যাঁ হ্যাঁ করতে লাগলেন। রিমা বিশ্বজয়ের হাসি হেসে বলল, কি শুনলে তো? আসলে আমি বাড়ির সবসময় আলোচনায় যুক্ত থাকি, তো সব খবরাখবর আমার জানা থাকে। আমার ইনফরমেশন ভুল হতেই পারে না। ভেতরে ঢুকতেই সর্বরীর কেমন যেন লাগলো। সব অচেনা মানুষজন। বিয়েতে সচরাচর অচেনা মানুষজন আসেই, তাই বলে এতটাও অচেনা লাগার তো কোনো কথা না। তাছাড়া বাড়ির কাউকে কোথাও দেখা যাচ্ছে না। এমনকি গেটেও অপরিচিত কিছু মানুষকে দেখলো। সকলকে অভ্যর্থনা জানাচ্ছে, যদিও এটা মেয়ে বাড়ির মানুষেরাই করে থাকে, কিন্তু তাদের বাড়ির কেউ নেই। উপহার জমা দিয়ে সে ফুফুকে বলল, আমি গিফট রেখেছি, তুমি এবার আসো। আর কতক্ষণ বাইরে থাকবে? ফুপু অবাক হয়ে বললেন, বাইরে? আমি তো ভিতরে, এই তো খাওয়া শেষে পান হাতে নিলাম। সর্বরী একটা দীর্ঘশ্বাস ফেলে কল কেটে দিল। ফুপু এমন অদ্ভুত স্বভাবের কিভাবে হলো তা সে কোনোভাবেই বের করতে পারে না। অনুরিমা দুজনেই ভেতরে খেতে বসেছে। সর্বরী গেল না। তার অস্থির অস্থির লাগছে। মাকে 2বার কল করলেও তিনি রিসিভ করলেন না। আর বাবার তো ফোন বন্ধ বলছে। রিমা আর অনু খেতে বসে সব খেলো।
একদম কোনো আইটেম বাদ দিল না। খেতে খেতেই অনুর চোখ গেল তার স্কুল জীবনের সহপাঠী রাতুলের উপর। সে অনুর দিকে তাকিয়ে হাসছে। অনু অবাক হয়ে গেল। রাতুল কোথা থেকে এলো? হঠাৎ কেউ রাতুলকে ডেকে নিয়ে যায়। ততক্ষণে ওদের খাওয়া প্রায় শেষ। দুজনে হাত ধুয়ে ফিরনি খেতে খেতে শর্বরীর কাছে এলো। রিমা বলল, খাবারগুলো যা হয়েছে না আপা, ভাবছি বাবাকে বলবো কিছু বাড়ির জন্য রেখে দেয় যেন। অনু বলল, তুমি খাবে না? তুমিও তো সেই কখন থেকে না খাওয়া। আমার কাছে কিছু ভালো ঠেকছে না রে। কেন, কি হয়েছে? কি হবে মানে, বাড়ির সবাই কোথায়? আমাদের বাড়ির কেউ তো নেই, ভাবিদের বাড়ির কাউকেও দেখছি না। এবার অনুর মনেও ভয় ঢুকে গেল। তারা দুজনেই রিমার দিকে তাকাতেই রিমা আমতা আমতা করে বলল, এত এত জায়গায় সবাই কি আর ধরেই চোখে পড়বে? খুঁজতে হবে। তাছাড়া আমরা তো এখনো দোতলায় যাইনি, আর ভাইয়া ভাবি তো শুট করছে বাইরে কোথাও। চলে আসবে চলে আসবে। তার কথা শেষ হতে না হতে বেশ শোরগোল করে এলো বরপক্ষ। বরকে দেখে তাদের আর বুঝতে বাকি রইল না যে কি হয়ে গেছে। অনুর ততক্ষণে লজ্জায় যায় যায় অবস্থা। এতটুকু ভুল ঠিক ছিল, কিন্তু খাওয়াটা বোধহয় ঠিক হয়নি। ইস, রাতুল কি তবে এজন্য হাসছিল? কে জানে এবার কি হবে। সর্বরী এক জায়গায় চুপচাপ বসে আছে। একটু আগে ফুফুর সাথে কথা হলো। তিনি চেঁচামেচি করছেন। তার এত দামি উপহার তার কিভাবে অন্য কাউকে দিয়ে আসতে পারে তা নিয়েই কথা শোনাচ্ছে। ফুপুর এই 48,000 টাকার ডিনার সেটের ঝামেলা না থাকলে তারা এতক্ষণে ঠিকই বেরিয়ে পড়তো। অনু রীতিমতো কেঁদে ফেলবে মনে হচ্ছে। একদিকে ফুপুর ভয়, আরেকদিকে এই লজ্জাজনক পরিস্থিতি, দুটো তাকে কেমন ঘাবড়ে দিয়েছে। সর্বরী রিমাকে বলল, এই অবস্থায় আজকে তোর জন্য পড়তে হয়েছে, এখন তুই করবি যা করার, আমি এইসবে নেই। রিমা নিজেই ছিল সর্বরীর ভরসায়। অনু রিমাকে আর সর্বরীকে ঝগড়া করতে দেখে এবার সত্যিই কেঁদে ফেলল। পাশ দিয়ে তখন লম্বা চওড়া সুদর্শন এক লোক যাচ্ছিল। অনুকে কাঁদতে দেখে দাঁড়িয়ে পড়ল। সে এগিয়ে এসে জানতে চাইল কোনো সমস্যা হয়েছে কিনা। অনু মুখ ফিরিয়ে কাঁদতে লাগলো। সর্বরীও রাগে কিছু বলল না। রিমা বলল, আসলে আমরা একটা সমস্যায় পড়েছি। লোকটা আন্তরিক হওয়ার চেষ্টা করলেন আরও। বললেন, জি বলুন, কোথাও কেউ ডিস্টার্ব করেছে? রিমা বলতে গিয়েও বলতে পারছে না। তার নিজেরই লজ্জা লাগছে খুব। সে জিজ্ঞেস করলো, আপনি গেস্ট? লোকটা এবার একটু হেসে বলল, না, আমি হোস্ট। আপনাদের বাড়ির বিয়ে? লোকটা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমাদের বাড়িতে মেয়ের বিয়ে, অর্থাৎ আমার ছোট বোনের। আপনি শিওর তো? লোকটা এবার বেশ জোরে হেসে ফেলল। বলল, শিওর না? শিওর না হওয়ার কি আছে? রিমা জোরে বলে উঠল। আলহামদুলিল্লাহ। লোকটা এবার ভ্রু কুঁচকে ফেলল। রিমা বলল, আসলে আমরা একটা ভুল করে ফেলেছি, বাজে রকমের ভুল করে ফেলেছি। এত বাজে যে আমাদের বলতেও লজ্জা লাগছে, তবুও বলছি। রিমা সবটা বলল। সব শুনে লোকটা মাথা নাড়ল বেশ কয়েকবার। তাকে দেখে মনে হচ্ছিল খুব কষ্টে সে হাসি চেপে রাখার চেষ্টা করছে। হাসলে যেন নির্ঘাত বিপদ। রিমা তাকে বলল, আপনি বুঝতে পারছেন তো কি বলছি? আপনি প্লিজ একটু হেল্প করুন। ফুফু নইলে আমাদের মেরেই ফেলবে। আর আমরা যে খেয়েছি তা নিয়ে চিন্তা করবেন না, বরং আপনারা চারজন গিয়ে আমাদের ওখানে খেয়ে আসুন। আপনাদের যথেষ্ট আপ্যায়ন করব আমরা। আমরা খুব ভালো মানুষ, ভালো বাড়ির ভালো মেয়ে। সম্পূর্ণ ভুলবশত এখানে এভাবে ফেসে গেছি, বুঝতে পারছেন তো? লোকটা আর চোখে অনুর দিকে তাকালো। সে কান্না থামিয়ে তার দিকেই তাকিয়ে লোকটা রিমাকে বলল, আপনারা আমার সাথে আসুন। উপহার ফিরিয়ে নেওয়ার সময় তিনজনের চোখে মুখে লজ্জা আর অস্বস্তি দেখা গেল। লোকটা বুঝতে পেরে বলল, আমার ড্রাইভারকে বলছি, সে গিয়ে না হয় দিয়ে আসবে। ততক্ষণে আপনারা এখানে না হয় বসুন, একটু আইসক্রিম খান, আমি এনে দিচ্ছি। ওরা ভেবে দেখলো এটাই ঠিক হবে। এতগুলো মানুষের সামনে তারা ওই উপহার নিয়ে যেতে পারবে না। তাছাড়া তখন তো তাদের ড্রাইভার চাচা এনে দিয়েছিল। এমনিতেও তারা ওটা নিয়ে যেতে পারতো না, নির্ঘাত ভেঙে ফেলতো। আর তখন আমার বস্তা দুটোই যেত। লোকটা ওদের আইসক্রিম এনে দিল। সর্বরী হাতে নিয়ে বসে রইল।
অনু 1 চামচ খেতে দেখলো রাতুল এদিকে আসছে। তাকে দেখেই সে ততষ্ট হয়ে গেল। রাতুল একেবারে তার সামনে এসে দাঁড়ালো। অবাক অবাক হয়ে বলল, তুমি অনু না? অনু মাথা নেড়ে না বলল। রিমা ফট করে বলে উঠল, হ্যাঁ, এটা অনু আপা, আপনি চেনেন? রাতুল হেসে বলল, চিনব না কেন? ল্যাংটা কালের দোস্ত আমার। আমি আরো কত ভালো বন্ধু ছিলাম। মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। অনু শত্রু ছিল ও। অনু দাঁতের দাঁত চেপে বলল, একদম মিথ্যা কথা বলবি না। তুই আমার নামে বিচার দিয়ে নাবিল স্যারের হাতে মার খাইয়েছিস। তুই কখন আমার বন্ধু ছিলি না, মিথ্যুক একটা। রাতুল কথা ঘোরানোর জন্য বলল, তা তোরা কোন পক্ষ? বরপক্ষ? রিমা অনুকে কিছু বলতে না দিয়ে নিজেই বলল। জি জি, বরপক্ষ। রাতুল আবারও কিছু বলতে নিবে, তখনই এতক্ষণ সব চুপচাপ পর্যবেক্ষণ করতে থাকা লোকটা বলল, রাতুল, তোমাকে বলেছিলাম ওইদিকে সব দেখতে। তুই এখানে কি করছিস? বাবারা আছে তো? আমি তোকে ওইখানে থাকতে বলেছি। নীরদ ভাইয়া আসেনি এখনো? বলল তো এসেছে। বাইরে কোথাও হয়তো। আচ্ছা, তুই ভেতরে যা, আমি দেখছি ও কোথায়। রাতুল অনুদের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে ভেতরে চলে গেল। সর্বরী ফুপুকে কল দিয়ে উপহারের ব্যাপারে নিশ্চিত হয়ে তারপর উঠল। এতক্ষণে সে লোকটার সাথে কথা বলল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে আসলে এমন লজ্জাজনক পরিস্থিতি থেকে বের হওয়া কষ্টসাধ্য ছিল। কোনো ব্যাপার না, আমি বুঝতে পারছি। আর আমাদের অতিথি, আমাদের জন্য অযথা সংকোচ করবেন না। আসার আগে অনু লোকটাকে অনুরোধ করে বলল, প্লিজ রাতুলকে এ ব্যাপারে কিছু বলবেন না। ও আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। লোকটা অনুর চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত করলো, বলবে না। অনু আর রিমা এক প্রকার দৌড়ে নায়রের দিকে যেতে লাগলো। সর্বরী ওদের পেছন পেছন যাচ্ছিল। ওদের তাড়া দেখেও নিজে দ্রুত হারছিল, কিন্তু তাতে যেন আরেকবার গড়বড় হয়ে গেল। ও অসাবধানতা বশত হোঁচট খেয়ে বেশ জোরেই একটা বাইকের সাথে ধাক্কা খেলো। সাথে সাথে বাইকটা এক কাত হয়ে পড়ে গিয়ে একটা গাড়ির হেডলাইট ভেঙে দিল। আর সেখানেই ঘটে গেল আরেক গন্ডগোল। শব্দ শুনতে পেয়ে চকিতে রিমা অনু পিছনে তাকালো। এই অবস্থা দেখে রিমা ফিসফিস করে বলতে লাগলো, আজ শুধু গন্ডগোলের উপর গন্ডগোল। সর্বরী হাতে আঘাত পেয়েছে বেশ। উঠে হাত ঝাড়তে লাগলো সে। অনু এগিয়ে আসবে তার আগে গাড়ি থেকে একজন বেরিয়ে এলো। সর্বরী তার দিকে তাকাতে ব্যথা ভুলে গেল। শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। অনু রিমা আর কোনো ঝামেলায় পড়তে চাইছে না। রিমা জলদি এসে সর্বরীর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, বাঁচতে চাইলে সোজা বাড়িতে চলো। ড্রাইভার চাচা ওই তো গাড়ি নিয়ে বসে আছে। এখানে আর একটু সময় থাকলে আজ আমাদের আর রক্ষে নেই। লোকটা কিছু বলছে না, জায়গা থেকেও নড়ছে না, অথচ সর্বরীরা সবাই প্রাণপণে দৌড়াচ্ছে। সর্বরী পেছন ফিরে আরও একবার তার দিকে তাকালো। এখনও সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সর্বরীর মনে হলো চোখ দিয়ে লোকটা আস্ত জ্বালিয়ে ফেলতে পারবে তাকে। এমন তীক্ষ্ণ দৃষ্টি, এমন কঠোর মুখাবয়ব সে এ জন্মে আর কারো দেখেনি। সে ছুটে পালিয়ে এলো ঠিকই, কিন্তু তার মন বলতে লাগলো এই লোক নিশ্চয়ই তাকে খুঁজে বের করে কঠিন শাস্তি দিবে, হয়তো মেরেই ফেলবে। গাড়িতে উঠতে সে কেঁদে ফেললো। তার কাদার পেছনে আরেকটা কারণ আছে। সে একজনের একটা জিনিস নষ্ট করে ফেললো, অথচ ক্ষমা চাইল না। তার নিজেকে এখন খুব ছোট মনে হচ্ছে। এমন তো সে নয়। অনুরিমা বললেও সে চলে আসার মতো মেয়ে না, কিন্তু আজ চলে এলো কারণ সে সত্যি ভয় পেয়েছে। তাও আবার একটা মানুষের চোখের দৃষ্টিকে ভয় পেয়েছে। এত ভয় সে অঙ্ক স্যারকেও পায়নি। বাড়িধারায় বেশ কয়েক বছর হলো একটা ফ্ল্যাট নিয়েছে নীরদ। মাঝে 2 বছর ছিল ক্যালিফোর্নিয়ায়। এর আগে দেশে থাকতে যতবারই চেয়েছে একেবারের জন্য নতুন এই ফ্ল্যাটে শিফট করবে, ততবারই দেখা গেছে কোনো না কোনোভাবে সিদ্ধান্ত বদল করতে হয়েছে, যার বেশিরভাগই মায়ের জন্য করতে হয়েছিল। মা কখনোই নীরদকে একা ছাড়তে চান না, তবে এবার ছাড়তে বাধ্য হলো অবশ্য। নীরদের কাজকর্ম সবই এখানে, তাই মাকে এবার একটু বোঝানো গেল। মা যদিও বারবার বলেছিল ধানমন্ডি থেকে বাড়িধারা আর কতটুকুই বা দূর, ঘরে থাকলেই তো হয়। নীরদ তখন না পারতে বলে ফেলল তার প্রাইভেসি দরকার, সে একা থাকতে চায়। মা বুঝলেন ছেলে তো বড় হয়েছে,
আর কতদিন তার আঁচলে বাধা থাকবে। তাই তিনি এবার ছেলেকে ছাড়লেন। তবে অন্যদিকে খুব তোড়জোড় করে ছেলেকে নতুন আঁচলে বাঁধার জন্যও লেগে পড়লেন। এই যেমন গত 2 সপ্তাহ ধরে নীরদের কোনো পছন্দ আছে কি না তা জিজ্ঞেস করে করেই তাকে নাজেহাল করে দিচ্ছে। নীরদ প্রথমে কিছু না বললেও পরে স্পষ্ট জানিয়ে দিয়েছে এসব নিয়ে ভাবার সময় তার নেই। সে এমনিতেই খুব ব্যস্ত সময় পার করছে। তার মধ্যে এখন আর কোনো নতুন ব্যস্ততায় জড়ানোর আগ্রহ তার নেই। মা মাঝে 3-4 দিন সত্যিকারের অর্থে চুপ ছিলেন, এ বিষয়ে আর কিছু বলেননি। তবে গতকাল রাত থেকেই তিনি আবারও বিয়ে নিয়ে বেশ চাপ দিচ্ছেন। কাল সামিহার বিয়েতে যাওয়ার পর থেকে তিনি তাকে নিয়ে একবার এদিক ছুটছিল তো আরেকবার ওদিক ছুটছিল। নীরদ প্রথমে কয়েকবার কি হয়েছে জানতে চাইলেও তিনি কিছু বললেন না। অগত্যা একসময় হতাশ হয়ে বলতে লাগলেন, একটা মেয়ে বুঝলি, আমি দোতলা থেকে দেখছিলাম, ও নিচের তলায় বসেছিল। আমার না ওকে তোর জন্য খুব পছন্দ হয়েছে। একটু ভাবলাম ওর সাথে গিয়ে কথা বলবো। তোর বাবা তখন কোথা থেকে এসে আমাকে ডেকে নিয়ে গেলেন অতিথিদের সাথে পরিচয় করাতে। সেখান থেকে এসে দেখি মেয়েটা নেই। ভাবলাম এখন তো অনেক সময় আছে, একটু পরে না হয় আবার খুঁজে দেখব। এখন যত খুঁজছি আর পাচ্ছি না। ওর কথা কাউকে বললেও চিনতে পারছে না। এবার কি করি বলতো? নীরদ রেগে গিয়ে বলল, মা, তোমাকে আমি বারবার বলেছি এসব নিয়ে মাথা না ঘামাতে, তারপরও এমন করছো কেন? আর তোমার এভাবে যখন তখন যাকে তাকে পছন্দ হলেই তাকে আমার বিয়ে করতে হবে? অদ্ভুত। মা তখন আর কিছু বললেন না, দেখে বোঝা গেল রাগ করেছেন। তবে নীরদ আর কিছু বলেনি, চলে আসে। আজ সকাল থেকে মা আবারও বারবার মেয়েটার কথা বলছেন, ইনিয়ে বিনিয়ে। নীরদ সেসব শুনেও না শোনার ভান করে থাকলো। একসময় মা নিজেই ছেলের এমন গা ছাড়া ভাব দেখে 2-4টা কথা শুনিয়ে দিয়ে কল কেটে দিলেন। শরৎ তখন সবেমাত্র ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসেছে। জেঠির চেঁচামেচি শুনে নীরদের দিকে তাকিয়েছিল। ফোন চার্জে রেখে নীরদ বলল, বাড়ি যাবি কখন? দেখি, যখন ইচ্ছা হয় যাব। আজ তো সামিহার ওয়ালিমা, বাড়ি যেতে হবে। সেখানেও তো কিছু কাজ আছে নাকি? শরৎ সোফায় গা এলিয়ে দিয়ে টিভি অন করলো। তারপর নীরদের দিকে তাকিয়ে বলল, গত কয়েকদিন আমি একটুও রেস্ট নিতে পারিনি, খুব টায়ার্ড লাগছে। আজকে সব কিছু তুমি করো, যদিও আজ তেমন কোনো কাজ নেই, চাপ পড়বে না তেমন একটা। নীরদ কিছু বলল না। আসলে সে হসপিটালের কাজে এতই ব্যস্ত ছিল যে ছোট বোনের বিয়েতে বড় ভাই হিসেবে তেমন কোনো দায়িত্ব পালন করা হয়নি। এ নিয়ে মনে মনে তার আফসোস আছে। সে কথা না বাড়িয়ে কিচেনে গিয়ে সকালে নাস্তা তৈরি করতে লাগলো। শরৎ পেছন পেছন এসে বলল, কাল গাড়ির হেডলাইট ভাঙলো কি করে? এতবার জিজ্ঞেস করলাম, কিছুই তো বললে না। আমার এত খারাপ লাগছে। গত সপ্তাহেই তো পছন্দ করে কিনে আনলাম দুজনে গিয়ে। নীরদের মেয়েটার কথা মনে পড়ে গেল। এমন দায়িত্ব জ্ঞানহীন মেয়ে সে আর দুটো দেখেছে বলে তার মনে পড়ছে না। তাছাড়া ভদ্রতা বলেও কিছু নেই ওর মধ্যে। সামান্য সরি বলতেও সে পারেনি, বরং পালিয়ে গেছে। মেয়েটা তার গাড়ির হেডলাইট ভেঙে দিয়েছে ঠিক আছে, অসাবধানবশত এমন কিছু ঘটতেই পারে। তাই বলে এমন অদ্ভুত আচরণ কেন? নীরদ তো আর তাকে চিবিয়ে খেতে যাচ্ছিল না। সর্বরীদের বাড়িতে সকাল থেকেই হই হুল্লোড় শুরু হয়েছে। আজ যেহেতু ছেলেদের বাড়ির আয়োজন, তাই ব্যস্ততাও সবার একটু বেশি। বাড়ির পুরুষেরা সব বাইরের কাজে ব্যস্ত, আর মহিলারা সব ঘরের কাজে ব্যস্ত। সর্বরী রান্নাঘরে এসে দাঁড়াতেই মা বললেন, কি একদিন পর কিছু খাওয়ার কথা মনে পড়লো? সর্বরী রাতভর ঘুমাতে পারেনি। চোখে ঘুম নেই, পেটে ক্ষুধা নেই, মনটা শুধু খারাপ অনুভবে ভরা। গতকালের সেই ঘটনা যেন বারবার মাথায় ফিরে আসছে। ওর হেলদোল না দেখে মা জোর করে ধমক দিয়ে খাওয়ালেন 2টো রুটি আর ডিম ভাজি। ঘরে ফিরে টেবিলের চেয়ারে ধপ করে বসে পড়ল সে। জানালার পাশ দিয়ে আলো এসে পড়েছে টেবিলের উপর, কিন্তু সর্বরীর চোখে কেমন যেন কালো ছায়া। একটু পরপরই তার মনে পড়ে যাচ্ছে সেই লোকটার কথা, যার গাড়ির হেডলাইট সে অসাবধানে ভেঙে ফেলেছিল। লোকটা রেগে কিছু বলার আগেই সর্বরী ভয়ে পালিয়ে এসেছিল। খুব বেশি ভয় পেয়েছিল লোকটার চোখের চাহনি দেখে। কি ছিল সেখানে? শুধুই রাগ? আজব, রাগ ছাড়া আর কি হবে? সে লোকটার এত বড় একটা ক্ষতি করে দিয়ে এলো।
সর্বরী নিজের আচরণে এখনো লজ্জিত। একটা সরলভাবে ক্ষমা চাওয়া, একটা দায়িত্ব নেওয়া, এতটুকু সে পারেনি। বোকার মতো শুধু পালিয়ে এসেছে। মাথার ভেতর একটা চাপ অপরাধবোধ পাথরের মতো বসে আছে। হঠাৎ কি এক অদ্ভুত তাগিদে পেন্সিল তুলে নিল সে। ডায়েরির ফাঁকা পাতায় আঁকলো সেই লোকটার চোখ দুটো। চোখে সেই চাহনি যেটা তাকে ভয়ে থমকে গিয়েছিল। আঁকা শেষ হতে সর্বরী চমকে উঠল। নিজেই বেশ অবাক হলো নিজের কাজ দেখে। সে পেছনে হেলে চেয়ারে বসে রইল কিছুক্ষণ। ভাবলো এমন কেন করলো সে, কে জানে। তবে একটা কথা সে ঠিকই করে ফেলেছে। একদিন সে খুঁজে বের করবে সেই মানুষটিকে, ক্ষমা চাইবে এবং ক্ষতিপূরণ দেবে। সেই দিনটা তার জন্য শুধু দায় মুক্তির নয়, আত্মার মুক্তিরও দিন হবে। গতকালকের ঘটনার ভয়ে অনুর জ্বর এসে গেছে। রাত থেকে শরীর গরম, চোখে ঘুম নেই। রিমা তার পাশে বসে ধীরে ধীরে বলছে, যা হওয়ার হয়েছে, এখন আর কিছু করার নেই। কাল শুরু থেকে সবটা অনাকাঙ্ক্ষিত ছিল, ভুলে যা, ভালো থাকবি। আমিও তো দেখ সব ভুলে বিন্দাস মজা করছি। আফসোস হচ্ছে কালকে আর বিয়েতে গিয়ে মজা করতে পারলাম না, দুটো ছবি তুলতে পারলাম না, শিমলা আহমেদের মতো ছেলেদের ভেঙচি কাটতে পারলাম না। অনু চুপচাপ শুয়ে থাকে, কিছু বলে না। কালকের কথা মনে পড়তেই তার মাথা ব্যথা করে। ধুর, রিমাওকে চুপ থাকতে দেখে আবার বলে, দেখ, আমাদের মতে সবার সুন্দর মুহূর্তগুলো মনে রাখতে হয়। তুই কালকের খারাপটা ভুলে ভালোটা মনে কর না, দেখবি সব ঠিক লাগছে। অনুর শুধু মনে পড়ে কালকের সেই লোকটার কথা, যিনি তাদের সাহায্য করেছিল। তার বাইরে আর কোনো ভালো মুহূর্ত ওর মনে পড়ছে না। আশ্চর্য, এখন আবার কি হলো? জ্বর বাড়ছে নিশ্চয়ই। উফ। রামিসা চৌধুরী লিভিং রুমে বসে যাকে সামনে পাচ্ছে তাকে ধরে একের পর এক ফরমাস খাটাচ্ছেন। মাজিদের মা দূর থেকে তা উকি দিয়ে দেখছে, একটু পর তার প্রিয় সিরিয়াল শুরু হবে। অন্যদিকে এই সময় পায়ের উপর পা তুলে তিনি টিভি দেখেন, সাথে চাও খান। বাড়ির বউ মেয়েরা সিরিয়াল তো দূরের কথা, টিভিও দেখে না এখন আর। সবার হাতে এখন ছোট ছোট টিভি। মাজিদের মা মনে মনে সবাইকে সেটা নিয়ে গালি দেয়। রামিসা চৌধুরী দেয়ালে টাঙানো বড় আয়নার চোখ পড়তেই দেখেন মাজিদের মা তার দিকে কেমন করে তাকিয়ে আছে। তিনি তা দেখে ভরাট গলায় ডাক দিলেন, মাজেদের মা, এই মাজেদের মা। মাজিদের মা পেছন ফিরে চলে যেতে নিলে ফুপু আবার ডাক দিয়ে বললেন, মাজেদের মা, আমি তোমাকে এখানে ডাকছি, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? মাজিদের মা তপ দেখিয়ে তখন আর না পালিয়ে সামনের দিকে দাঁড়ালো। ড্যাব ড্যাব করে রামেশা চৌধুরীর দিকে তাকিয়ে থেকে ভাবে, আল্লাপা কি এই বুড়ির চাই চোখ দিল নাকি? টানি এত কিছু দেখবার পায় কেমনে? পিছনে মনে হয় চোখও আছে তার, আর ডাইনি বুড়ি একটা। তুমি এদিক ওদিক ঘোরাঘুরি না করে কাজের কাজ কিছু করতে পারো না? যে আমি তো কাজই করি, আমার নাম কাজের বেডি। দেখা হয়েছে আমার তুমি কেমন কাজ করো। যাও, আমার জন্য গিয়ে এক গ্লাস লেবুর শরবত নিয়ে এসো, চিনি বেশি করে দেবে। চিনি বেশি খাইবেন? হ্যাঁ, তোমার কোনো সমস্যা? না মানে আপনি তো এমতেই যে মোডা, চিনি খাইলে আরও মোডা হইবেন। আবার 2 দিন পর ময়রাও যাইবেন, কিন্তু তখন তো সমস্যা হইব। রামেশা চৌধুরী হাতের ম্যাগাজিন মুঠ করে ধরলেন। রাগে হিসিয়ে জিজ্ঞেস করলেন, তখন কি সমস্যা হবে? আপনারা তো কেহ তুলতেই পারবো না। হ্যাঁ। মাজেদের মা, তোমার এত বড় স্পর্ধা? মাজিদের মা খেয়াল করলো আজকে সে ভুলবশত মনের কথা বলে ফেলেছে। নিশ্চয়ই আজ এই বাড়িতে তার শেষ দিন হতে চলেছে। আজ সকালটা একেবারে এলোমেলোভাবে শুরু হলো সর্বরীর। ঘুম ভাঙতেই দেখে ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই, অথচ তার ক্লাস শুরুই হয় 8টায়। তাড়াহুড়ো করে সে নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে। বেশি দেরি হওয়ায় সকালের নাস্তা পর্যন্ত করা হয়নি। সারাদিন ভার্সিটি একের পর এক ক্লাস, গুরুত্বপূর্ণ লেকচারে সর্বরীর মাথা যেন একটু ভার ভার লাগছিল। তবে ক্লাস শেষে বন্ধুদের সাথে একটু নিশ্চিন্তে সময় কাটানোর জন্য গেল বাড়িধারার এক চমৎকার কফি শপে। খাওয়া দাওয়া আর আড্ডায় জমে উঠেছিল সময়টা, কিন্তু ফিরতি পথে ঘটল বিপত্তি। সবাইকে বিদায় দিয়ে যখন একাশে হেঁটে আসছিল, তখনই একটা উঠতি বয়সী ছেলেকে দেখা গেল দ্রুত সাইকেল চালিয়ে তার দিকেই আসছে। সর্বরী সরে যাওয়ার আগে ছেলেটি সাইকেলের চাকা দিয়ে উঠে সর্বরীর পায়ের উপর
ব্যথায় মুখ বেঁকিয়ে ওঠে ওর, সাথে সাথে ওর পায়ে হাত দিয়ে বসে পড়ে। মাঝের দুটো আঙুলের নখ ফেটে রক্ত বের হচ্ছে। আশেপাশে দাঁড়ানো কয়েকজন সাহায্য করতে এগিয়ে আসে। ছেলেটি ভীষণ অপ্রস্তুত হয়ে বারবার সরি বলছিল, কিন্তু ব্যথা তখন এমন জায়গায় পৌঁছেছে যে দাঁড়িয়ে থাকাও কষ্টকর। উপায় না দেখে সর্বরী নিজেই একটা রিকশা ধরে কাছের এক হাসপাতালে চলে গেল, আর মনে মনে ভাবছিল এই একটা দিন আর কতভাবে খারাপ কাটবে। টানা 2 ঘন্টার একটা জটিল অপারেশন শেষে ওটি থেকে বের হয়ে নীরদ দ্রুত কদম ফেলে এগিয়ে যাচ্ছিল তার চেম্বারের দিকে। পেছন পেছন ডক্টর ফারহানও আসছিল। তিনি একটু দৌড়ে এসেই নীরদের সাথে তাল মিলিয়ে চলতে শুরু করলেন। সত্যি বলতে আমি আশা করে ছেড়ে দিয়েছিলাম, তবে আপনার মনোবল দেখে আবার সাহস ফিরে পেয়েছি। এইরকম জটিল কেস হলে আমি আসলে কখনোই হ্যান্ডেল করতে চাই না, কিন্তু আপনি যদি থাকেন তখন আসলে একটা ভরসা পাই। নীরদ মৃদু হাসে। ডক্টর ফারহান আবারও বললেন, ডাক্তার রোকসানা থাকলে আবার আমার সাহস সব তলানিতে চলে যায়। বুঝতেই তো পারছেন কেন। কথাটা বলে নিজেই হো হো করে হাসতে লাগলেন। নীরদের প্রচণ্ড ঘাড় ব্যথা করছে। একটানা অনেকক্ষণ ধরে ঝুঁকে থাকার ফলে এমন হচ্ছে। সে বাম হাতে ঘাড় মালিশ করতে করতে নিজের চেম্বারের সামনে এসে দাঁড়ায়। ডক্টর ফারহানও তখন তার পাশে। দূর থেকে ডক্টর রোকসানাকে আসতে দেখে তিনি হেসে ফেললেন। নীরদ ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ডক্টর রোকসানা বোধহয় আপনার জন্যই আসছেন। অল দ্য বেস্ট। ভেতরে ঢুকতেই নীরদ চমকে উঠল। তার মা আর সাথে একটা মেয়ে বসে আছে। তাকে দেখে তার মা রেবেকা সুলতানা উঠে এলেন। ওনার চোখে মুখে চমৎকার হাসি লেপ্টে আছে। মাকে এত খুশি দেখে সে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল। সামনে কপালে হাত ঠেকিয়ে রাখা মেয়েটিকে একবার দেখে চোখের ইশারায় জানতে চাইল কে এসে। রেবেকা সুলতানা ফিসফিস করে বললেন, ওই মেয়েটা। নীরদ বুঝতে পারল না কোন মেয়েটা, মা কার কথা বলছে। সে এক পা এগিয়ে যেতেই মেয়েটা পিছনে ফিরে তাকায়। সাথে সাথে লাফ দিয়ে উঠে ছোট্ট একটা আর্তনাদ করে আবার বসে পড়ে। সাথে সাথেই নীরদের মুখ থেকে সারল্য সরে গিয়ে তা কাঠিন্যে পরিণত হয়। এই তো সেই মেয়েটা, সেদিনের পালিয়ে যাওয়া মেয়েটা। এখানে মায়ের সাথে কি করছে সে? সর্বরীর গা কাঁপছে, ভীষণ রকমের গা কাঁপছে। এই লোককে দেখলেই ওর ভয় লাগে। এত ভয় কেন পায় কে জানে। একটা হেডলাইট ভাঙলে কাউকে এত ভয় পেতে হয়? একদম ভয়ের চোটে থরথরিয়ে কাঁপতে হয়? ওর জানা নেই। রেবেকা সুলতানা এগিয়ে এলেন ওর দিকে, চিন্তিত গলায় বললেন, আরে তুই উঠতে গেলে কেন? আরে তুমি উঠতে গেলে কেন? ইস, আরও চাপ পড়লো পায়ে, বেশি ব্যথা করছে। নীরদ মায়ের কথা শুনে সর্বরীর পায়ের দিকে তাকালো। সর্বরী পা আড়াল করার চেষ্টা করলো ওকে তাকাতে দেখে। রেবেকা সুলতানা বলল, মেয়েটার পায়ে একটা দুষ্ট ছেলে সাইকেলের চাকা উঠিয়ে দিয়েছে, বুঝলি? মাঝে দুটো আঙ্গুল একেবারে থেতলে গেছে। মায়ের মেয়েটার প্রতি এত দরদ দেখে নীরদ বিরক্ত হলো। নিজের চেয়ারে বসে বলল, দেখে তো মনে হচ্ছে ট্রিটমেন্ট নিয়েছে। তাহলে এখানে কি কাজ? এখানে কি কাজ? কথাটি শোনার সাথে সাথেই সর্বরী ভীষণ লজ্জা পেল। এরপর তার রাগও হলো মা ছেলে দুজনের উপরই। মাটা হুট করে করিডোরে তাকে দেখে পূর্ব পরিচিত মানুষদের মতো যেতে পড়ে এসে তাকে নিয়ে আদিক্ষেতা করলো। আবার ওর বারণ সত্ত্বেও এখানে জোর করে নিয়ে এলো। কিসব হাবিজাবি বলছিল, সে নিজেও বুঝতে পারেনি। মহিলা এক প্রকার জোর করে নিয়ে এসেছে, বা ঠিক থাকলে সর্বরী দৌড়ে বেরিয়ে পড়তো এখান থেকে। আজকের দিনটা না তার কপালটাই খারাপ, নইলে বারবার এই লোকের সাথে এমন অপ্রীতিকর অবস্থায় দেখা হয় কেন? তাছাড়া লোকটার হাবভাব দেখে সে অনুমান করলো ভীষণ রকমের অহংকারী একটা মানুষ সে। ন্যূনতম সৌজন্যবোধ পর্যন্ত নেই তার মধ্যে। পরক্ষণেই আবার মনে পড়ল সেদিনের শোধ নিচ্ছে নিশ্চিত। ও মনে মনে নীরদকে বকতে লাগলো, আরে বেটা অভদ্র, তুই কি ভেবেছিস সর্বরী আবেদিন তোর ক্ষতিপূরণ না দিয়েই কেটে পড়ার ধান্দা করছে? না, সে তোর ক্ষতিপূরণ ঠিকই দেবে, আজ না হয় কাল। সে জাত বংশের মেয়ে। কথা হচ্ছে সেদিন একটু ঘাবড়ে গেছে, না হয় কখনোই সে এমন পালিয়ে যাওয়ার মতো মেয়ে না। ছেলের এমন রুক্ষ ব্যবহারে রেবেকা সুলতানা অপ্রস্তুত অবস্থায় পড়ে গেলেন।
বাপের মতোই হাদাটা মেয়েদের সাথে ঠিকমতো কথা বলতে জানে না। ঠিক এই কারণেই তার এখনও কোনো গতি হয়নি। এদিকে 30 পার হয়ে গেছে। ওর নাম সর্বরী। সেদিন মাহিমার বিয়েতে তোকে বলেছিলাম না একটা মেয়ের কথা, ভুলে গেছিস? নীরদের মনে পড়ল মায়ের পছন্দ করা মেয়ে মানে এই মেয়েটা। নো ওয়ে, মায়েকে এখানে কেন নিয়ে এসেছে? তার রাগ হচ্ছে। এভাবে হুট করে মেয়েটাকে এখানে নিয়ে আসার আগে তার সাথে একবার যোগাযোগ করা উচিত ছিল। সর্বরীর অস্বস্তি হচ্ছে, আর পারছে না সে এখানে এভাবে বসে থাকতে। টেবিলের উপর থেকে ব্যাগটা হাতে নিয়ে সে উঠে দাঁড়ালো খুব সাবধানে। রেবেকা সুলতানাও তড়িঘড়ি করে উঠে বললেন, এ কি মা, তুমি চললে কোথায়? বসো না, একটু কথা বলি। সর্বরী হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, আমার খুব তাড়া আছে আন্টি, বাসায় সবাই চিন্তা করবে। আপনি আমাকে কিছুক্ষণ বসে রেস্ট নিতে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। জবাবে তিনি কিছু বলবেন তার আগে সর্বরী আর চোখে নীরদের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি আমার ঋণ শোধ করতে জানি, সময় মতো ঠিকই করে দেব। এই বলে আর মুহূর্তের জন্য সে অপেক্ষা করলো না। বেশ কষ্ট হলো, এক প্রকার জোর করেই দ্রুত হেঁটে বেরিয়ে এলো সেখান থেকে। অন্যদিকে নীরদ শুধু তাকিয়ে থেকে তার চলে যাওয়া দেখলো। রুমে ফ্লোরে বসে খোকনকে গল্প শোনাচ্ছিল মাজেদের মা। পাশের সোফায় বসে বই পড়ছিল অনু, আর তার পাশে রিমা ল্যাপটপে প্রেজেন্টেশন তৈরি করছিল। মাজেদের মা এত জোরে জোরে কথা বলছিল যে না চাইতেও সবটা তাদের শুনতে হচ্ছিল। একসময় বিরক্ত হয়ে রিমা বলে উঠল, মাজেদার মা, আপনার গল্পে মেলা থেকে হারিয়ে যাওয়া ছাড়া আর কিছু নেই? সবসময় গল্পের মূল চরিত্র শুধু মেলা থেকে হারায়। আছে তো, আরেকটা আছে, ওইটাতে ট্রেন থাকা হারায় যায়। ও হে আল্লাহ, এই মহিলাকে আমি আর সহ্য করতে পারছি না। অনু হাসতে হাসতে বলল, আপনার জন্য ফুপুই ঠিক আছে, বুঝলেন? ফুপু আসছেন তো পরশু। মাজেদের মা তপ দেখিয়ে বললেন, আবার তাই নে, আবার আইব? আপনার কোনো সমস্যা? যে হ্যাঁ, আমার সমস্যা করে। আইলেই খালি আমার পিছনে লাগে, মাজেদার মা এই কাম করো, মাজেদার মা ওই কাম করো। ভালো কথা কইলে আবারও রাগ করেন, তাই তেনারে ভালো কথাও কইতে নাই। আপনি কি ভালো কথা বলেন তা আমার জানা আছে। গতবার জেঠি না থাকলে আপনারা রক্ষা ছিল না। সেই দিনই ফুপু আপনার চাকরি নট করতেন। অনু বলল, সেদিন আপনি কি ভয়টাই না পেলেন মাজেদের? আমি ডরাই? আমি কাউরে ডরাই না। আমি তাইনেরে খাই না তাইনের পড়ি, আমি তো আপনি গো খাই। খোকন ফ্লোরে বসে খেলছিল। একটু আগেই তাকে যে বাটিতে করে মাজেদের মা খাওয়াচ্ছিল সেটা হাতে নিয়ে ফ্লোরে আছাড় মারল। সাথে সাথে বাটিটা দুটুকরো হয়ে গেল। শব্দ শুনতে পেয়ে রান্নাঘর থেকে খোকনের মা ছুটে এলেন। কাচের টুকরোর পাশে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখান থেকে সরিয়ে আনলেন। একটু চওড়া গলায় মাজেদের মাকে বললেন, মাজেদার মা, ওর হাতে বাটি দিলেন কেন? আমি কি দিছি নাকি? খোকন তো নিজেই লইয়া ভাঙছে। নিজের পোলার দোষ কেউ দেখে না, যত দোষ খালি মাজেদের মার। আপনি এত রাগ করছেন কেন? আমি তো সেভাবে বলিনি আপনাকে। তো আমি রাগ করবো না? কিছু হইলেই আমারে কয়। আমি কি আপনাকে খাই? আমি আল্লাহর খাই, আল্লাহও আমারে খাওয়ায়। রিমা ল্যাপটপ নিয়ে উঠে যেতে যেতে বলল, পোল্টিবাজ মহিলা একটা। তখনই খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে ঢুকলো সর্বরী। তাকে এভাবে আসতে দেখে অনু দৌড়ে গিয়ে ধরল। সবাই বেশ হট্টগোল শুরু করে দিল। এ অবস্থা হলো কি করে জানার জন্য। মাজেদের মা ফট করে বলে উঠলেন, বয়সকালে বিয়ে দিলে আর এমন হইতো না। একই তো সুন্দর মাইয়া মানুষ, আরও সাজের সময় একলা বাইরে যায়, তিনারা পিছে লাগছে। এবার ছুডাও তেনাগর থাইকা সহজে পাইরবান না। অহন বিয়া দিলে সব ঠিক হইব। রিমা চেঁচিয়ে উঠল, এই আপনি জানতো এখান থেকে? আপনার কাছে যত সব আজগুবি কথা। রাতে খাওয়া দাওয়া সেরে সর্বরী ঘুমাতে এলে তার সারাদিনের ঘটনা সব মনে পড়ে গেল। মনে পড়ল কিভাবে অভদ্র ভয়ানক লোকটার কথা। আজকে একদিক দিয়ে ভালো হলো, সে লোকটার ঠিকানা পেয়ে গেছে। এবার সে তার ক্ষতিপূরণ দিতে পারবে। যাক, অন্তত একটা বড় চাপ তো কমবে ওর উপর থেকে।
এতদিন যা মানসিক অশান্তিতে ভুগতে হয়েছে, লোকটার ক্ষতিপূরণ দিয়ে সে আজীবনের জন্য তার চ্যাপ্টার ক্লোজ করে দিবে। বালিশে মাথা দিয়ে সে কয়েকবার বিড়বিড় করলো। অভদ্র একটা। হসপিটাল থেকে ফিরতে প্রতিদিন বেশ রাত হয় নীরদের। আজও ডিউটি শেষে বাসায় ফেরার সময় সেসব চেক করে বের হওয়ার সময় খেয়াল করলো একটা হেয়ার ব্যান্ড পড়ে আছে তার ডেস্কের উপর। এতক্ষণ সে এটা খেয়াল করেনি। কার হতে পারে চিন্তা করতে করতে মেয়েটার কথা মনে পড়ে গেল। নামটা কি যেন? সরণী? না, এটা না, অন্য কিছু। ও বারবার চেষ্টা করলেও মনে করতে পারল না। মনে করতে না পেরে ও খুব উত্তেজিত হয়ে উঠল। আর তখনই সবচেয়ে বড় হঠকারিতা করে ফেলল। এর মাঝরাতে মাকে কল করে বলল, মেয়েটার নাম যেন কি? রেবেকা সুলতানা। সে সকাল থেকে শরদের পেছন পেছন একটা বড় ধরনের আবদার নিয়ে ঘুরছেন। ছেলেটাকে একবারও রাজি করানো যাচ্ছে না। বারবার বলছে, ভাইয়া জানলে আমার খবর আছে। এতবার বোঝানোর পরেও সে বুঝতে রাজি না। অগত্যা তিনি শরৎ অফিসে যাওয়ার সময় হাল ছাড়লেন। বুঝতে পারলেন আর কিছু করার নেই। রাতুল ভার্সিটিতে যাচ্ছিল। তাকে দেখে কি মনে করে বলল, রাতুল, আমার সাথে এক জায়গায় যেতে পারবি? তোর মা সুস্থ থাকলে তাকেই নিয়ে যেতাম। কোথায় বলো তো? রেবেকা সুলতানা ভুলে যাবেন দেখে আগে একটা কাগজের মধ্যে ঠিকানা লিখে রেখেছিলেন। রাতুলকে দিতেই দেখা গেল সে চমকে উঠল। বলল, এখানে তোমার কাজ কি? আছে কাজ। তুই এমন অবাক হচ্ছিস কেন? তুই চিনিস? চিনবো না কেন? এটা আমার স্কুল ফ্রেন্ড অনুদের বাসার ঠিকানা। শরৎ জুতার ফিতা বাঁধছিল। রাতুলের কথা শুনে মাথা তুলে তাকালো। ইতস্তত কণ্ঠে বলল, অনু? আরে সেদিন আপির বিয়েতে এলো না? আমি যে কথা বললাম তোমার সামনে একটা মেয়ের সাথে। এরপর সে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে সোফায় ফেলে বলল, চলো বড় মা, যাই। কিন্তু ওদের বাসায় কি কাজ? কাজ কি এখন বলবো না, আগে গেলেই বুঝবি। দাঁড়া, আমি আগে তৈরি হয়ে আসি। তুই ড্রাইভারকে গাড়ি বের করতে বল। বড় মা, রাতুলের শুধু শুধু ক্লাস মিস দেওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। সে কি রে, তুই না একটু আগেও পারবি না বললি? তখন বলেছি, ভেবেছি তুমি যাবে না। আর এখন তুমি যেহেতু যাবে বলে ঠিক করেই ফেলেছো, তখন আমি যাই সাথে। রাতুলের যাওয়ার প্রয়োজন নেই। সমস্যা নেই, আমি যেতে পারবো। না, তুই ইউনিভার্সিটিতে যাবি। রাতুল জানে আর কিছু বলে লাভ নেই, তাই ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল। রেবেকা সুলতানা উপরে নিজের ঘরে চলে গেলেন কাপড় বদলাতে। আর শরৎ কাগজটা নিয়ে বেশ কয়েকবার ঠিকানাটা আওড়াতে থাকে। সর্বরী বাড়ির সামনে বৈঠকখানায় বসে আছে। অনু ছাদে গেছে কয়েকটা আম পেড়ে আনতে। রিমা কলেজে। খোকন আর মাজিদের মা বড় চাচির সবজি বাগান থেকে করলা তুলছে। সে স্পষ্ট শুনতে পাচ্ছে খোকন মাজিদের মাকে বলছে, খায়, তুমিও খাও। কি যে মজা, কি যে মিঠা, খাও খাও। সর্বরী সেদিকে তাকিয়ে দেখল খোকন সত্যি সত্যি করলা মুখে দিয়ে দিয়েছে। সর্বরীর একবার মাজিদের মায়ের উপর রাগ হলো, আবার খোকনকে তিতা করলা মুখে দিয়ে ভ্যাবাচাকা খেয়ে উঠতে দেখে বেশ হাসিও পেল। ততক্ষণে অনু আম ধুয়ে কেটে সাথে লবণ, মরিচ আর চিনি দিয়ে মাখিয়ে নিয়ে এসেছে। টেবিলে বাটি রেখে সে লক্ষ্য করল খোকন বারবার থুথু ফেলছে। ও চেঁচিয়ে উঠল, মাজেদের মা, খোকনের কি হয়েছে? কিছু হয় নাই, পণ্ডিত পোলায় এই তিতা করলা খাইতে গেছে। অনু খোকনকে নিয়ে ওর মায়ের কাছে দিয়ে ফিরে এলো। সর্বরী বলল, মাজেদের মায়ের হাতে খোকন অনিরাপদ। সেটাই তো মনে হচ্ছে। অনু হেসে ফেলল। আম খাওয়া শেষে এবার ওরা ঝোলটা কে খাবে সেটা নিয়ে কাড়াকাড়ি করতে লাগলো। অনু বলল, এত কষ্ট করে বানিয়ে এনেছি, এটা আমাকে দে, আমি খাই প্লিজ আপা। সর্বরী ছেড়ে দিয়ে বলল, আচ্ছা নে। অনু বসে বাটিটা যখন মুখের সামনে নিয়ে একটা মস্ত বড় হাঁ করল, তখনই একটা গাড়ি তাদের সামনে এসে থামলো। ভেতরে বসা দুটো মানুষের একটাকে দেখে সে চিনতে পারল এবং সাথে সাথে তার হাত থেকে বাটি ফসকে সব ঝোল তার গায়ে পড়ল। সে স্পষ্ট খেয়াল করলো চেনা মানুষটা মাথা নিচু করে হাসছে।
শরৎ খুব চেষ্টা করেও হাসি আটকাতে পারেনি। রেবেকা সুলতানা গাড়ি থেকে নামার পর সে নিজের হাসি সামলে নিল। সর্বরী রেবেকা সুলতানাকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। ও ভাবতেই পারছে না মহিলা ওর বাড়ি পর্যন্ত চলে এসেছে। তখনই ওর ভুল হয়েছে, ঠিকানা জিজ্ঞেস করায় কিছু বলা উচিত হয়নি। ততক্ষণে অনু উঠে এক ছুটে বাড়ির ভিতর চলে গেছে। তা দেখে শরৎ আবার হাসি আটকাতে ব্যর্থ হলো। সর্বরী ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। সে ভাবতেও পারছে না ব্যাপারটা এত দূর অবধি পৌঁছে গেছে। একটু আগেই অনু এসে বলল রেবেকা সুলতানা নাকি নিজের ছেলের জন্য সর্বরীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। বাবা আর চাচারা এখনও কি কথা বলছে সে জানে না, কিন্তু সে বারবার চাইছে ওনারা যেন বারণ করে দেয়। এমন কিছু ঘুণাক্ষরেও হতে পারে না। তার রাগ হচ্ছে কেন কাল ওই মহিলার সাথে কথা বলল। ওনার ছেলে মানে ওই ভয়ানক অভদ্র লোকটা। অসম্ভব, ওই লোকটাকে সে তো আর কখনোই দেখতে চায় না। সে ঠিক করে রেখেছে ক্ষতিপূরণ দিতে হলেও তা নিজে গিয়ে দেবে না। প্রথমে যদিও ভেবেছিল নিজে গিয়ে দিয়ে আসবে, তারই সাথে ক্ষমাও চাইবে, কিন্তু গতকালের পর আর সেটাও করতে ইচ্ছে করছে না। ক্ষমা চাইবে না সে, কোনোভাবেই না। এরপর কি হলো সর্বরী আর কিছুই জানে না। ওনারা চলে যাওয়ার পর অনু ওর রুমে এসে বলল ওর বাবা নাকি ভাবার সময় চেয়েছেন। সে বুঝতে পারল না এখানে ভাবাভাবির কি আছে, সরাসরি না করে দিলেই তো হতো। তাছাড়া ওরা হ্যাঁ বললেও সর্বরী থোড়ায় যাচ্ছে ওই লোকের বিয়ে করতে। রাতে খাবার টেবিলে সর্বরীর বাবা শফিক সাহেব বললেন, ছেলের খোঁজ খবর যা পেলাম ভালোই মনে হচ্ছে। ডাক্তার হিসেবে তার আলাদা খ্যাতি আছে, ব্যবহারও খুব ভদ্র মার্জিত। সর্বরী মুখ বাঁকায়। ভদ্র মার্জিত? ওই অভদ্রের ব্যবহার, লোক দেখানো সব। লোকটা ভালো মানুষের মুখোশ পরে থাকে নিশ্চয়ই। ওর এবার বাবাকে বলতে ইচ্ছে করলো, আমি ওনার গাড়ির হেডলাইট ভেঙে দিয়ে তুমি ওনার গাড়ির হেডলাইট ভেঙে দিয়ে এসো তো, দেখবে ওনার আসল রূপ প্রকাশ পাবে। রাতে সর্বরীর ঘুম আসছিল না। বাবার কথা শোনার পর তার মনে ভয় ঢুকে পড়েছে, এই না আবার হ্যাঁ বলে দেয়। ছোট থেকেই তারা বেশ স্বাধীনতা পেয়েছে, কিন্তু দেখা গেছে তাদের জীবনের অধিকাংশ সিদ্ধান্ত তাদের বাবা নিয়েছেন। যদিও বাবার সিদ্ধান্ত কখনো ভুল হয়নি, তবুও এই ব্যাপারে সে চাইছে না বাবা মত দিক। সে দেখা গেল আগের অভ্যাস অনুযায়ী না করতে পারবে না। বেশ কিছু সময় চিন্তা ভাবনা করতে করতে ওর মাথায় একটা কথা এলো। গতকাল লোকটার ব্যবহার দেখে মনে হয়েছিল সে সর্বরীকে অপছন্দ করে। একমাত্র তার মা খুব আগ্রহ দেখাচ্ছিল ওকে নিয়ে, আর সেই লোকটাও তাতে বিরক্ত ছিল। সর্বরী মন বলছে লোকটা এ ব্যাপারে কিছু জানে না, জানলে নিশ্চয়ই ব্যাপারটা এখানে থেমে যাবে। এখন তাকে জানালে কেমন হয়? স্পার্ক হসপিটালের পোর্টালে গিয়ে সে তাদের নাম্বার বের করলো। রিসিপশনে কল দিয়ে নীরদের ফোন নাম্বার চাইলে তারা কোনোভাবেই দিচ্ছিল না। অগত্যা সে নিজের নীরদের খুব সিরিয়াস পেশেন্ট হিসেবে পরিচয় দিল। এমনভাবে কথা বলল ওই মহিলা তখন নাম্বার দিতে বাধ্য হলো। নীরদ তখন সবেমাত্র বিছানায় গা এলিয়ে দিয়েছিল। হুট করেই কল আসায় ভেবেছিল ইমার্জেন্সি বোধ হয়। সে কল রিসিভ করতেই শুনতে পেল ওপাশ থেকে কেউ বলছে, আপনার সামান্য একটা হেডলাইট ভাঙার কারণে আপনি তো আমার লাইফ লাইটই কেড়ে নেবেন মনে হচ্ছে। নীরব মুহূর্তের মধ্যে চিনে ফেলল সর্বরীকে, কিন্তু এটা বুঝতে পারল না মেয়েটা কি বলছে। কিসের লাইফ লাইট? আপনার কত টাকা ক্ষতিপূরণ এসেছে আমাকে বলুন, আমি দিয়ে দিচ্ছি। নীরদ কিছু বলল না। সর্বরীর অধৈর্য গলায় বলল, কি হলো বলুন তো, কত টাকা? নট ম্যাচ। সর্বরী ধপ করে বিছানায় বসে পড়ল। অভদ্র লোকটা বলে কি নট ম্যাচ? সামান্য হেডলাইট অসামান্য হলো কি করে? ওর আতঙ্কের গলা শুকিয়ে গেল। এই টাকা ও কিভাবে পরিশোধ করবে? বাবাকে জানালে ও আস্ত থাকবে না। বাবাকে জানালে ও আস্ত থাকবে, কাকে বলবে? উফ, কিছু করার নেই, এটা ওর একাই ডিল করতে হবে। ও আমতা আমতা করে বলল, দেখুন আপনার নট মাছ আমার কাছে টু মাছ। এই টু মাছ আমার পক্ষে এখনই শোধ করা সম্ভব না, তবে আমি কথা দিচ্ছি আমি দেব। আমাকে 2 সপ্তাহ সময় দিন, আমি আপনাকে আপনার ক্ষতিপূরণ দিয়ে দেবো, আই প্রমিস। কিন্তু আপনি আমাকে একটা হেল্প করুন। হেল্প? হ্যাঁ হেল্প।
আপনি হয়তো জানেন না আপনার মা একটা সাংঘাতিক কাজ করে ফেলেছেন। যেমন? যেমন উনি আমার বাড়িতে একটা প্রস্তাব নিয়ে এসেছেন। তো তো মানে উনি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। আপনি আমার কথা ভালো করে শুনে রাখুন। আমার মাথা খারাপ হয়ে যায়নি যে আমি এমন যাকে তাকে বিয়ে করে ফেলতে রাজি হব। আশা করি বুঝতে পারছেন। আমার মনে হয়েছিল আপনি এ ব্যাপারে জানেন না, আপনার জানা দরকার। আপনি প্লিজ ওনাকে বোঝান উনি যেন আমার ফ্যামিলির সাথে এই বিষয়ের যোগাযোগ না করে। সর্বরী যখন থামলো ঠিক তখনই তাকে চূড়ান্ত পর্যায়ে চমকি দিয়ে নীরদ বলল, আপনাকে কে বলেছে আমি এই ব্যাপারে কিছু জানি না? আপনি জানেন? না জানার মতো কিছু দেখছি না। তারপরও আপনি বারণ করলেন না? বারণ করার মতো তো কিছু দেখছি না। আফটার অল আমার বিয়ের বয়স হয়েছে, আই নিড এ ফ্যামিলি। আর এখন আমার লাইফের গোল্ডেন পিরিয়ড চলছে, আমি এটা ভালো করে উপভোগ করতে চাই। সর্বরী দাঁতে দাঁত চেপে বলল, তো করুন না। আপনাকে আটকে রেখেছে কে? দুনিয়াতে মেয়ের অভাব। ওয়াই মি? ওয়াই নট ইউ? অসহ্য, আপনি একটা অসহ্য। ভালো হবে না বলে দিচ্ছি। যা বলছি তাই করুন, নইলে নইলে ক্ষতিপূরণ তো দিবই না, উল্টো আর একটা হেডলাইটও ভেঙে দিয়ে আসবো। শিওর, গো অ্যাহেড। অভদ্র লোক, তো 1 টাকাও আমি দিব না, দেখিস তুই। সমস্যা নেই, মোহরানা মনে করে মাফ করে দেব। সর্বরী কল কেটে দিল। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ওটা নীরদ ছিল। গাম্ভীর্যপূর্ণ চেহারার পিছনে এমন কেউ আছে ও ভাবতেও পারছে না। খুব ভয় করছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে বারবার। বাড়িতে কি সিদ্ধান্ত নেওয়া হবে ও আজ করতে পারছে না। ও বিয়ে করবে না, আর কত চুপচাপ ও সবার কথা মেনে চলবে। এবারও তাই করবে যা ও চাইবে। সকাল থেকে কাজের খুব চাপ পড়েছে। আজ 2 বার বোর্ডের সাথে জরুরি মিটিংয়ে বসতে হয়েছে। সামনের মাসে 6 তারিখে উপজেলা পর্যায়ে ক্যাম্পিং শুরু হতে চলেছে। এর আগে একবার জেলা পর্যায়ের ক্যাম্পিংয়ে যাওয়া হয়েছিল নীরদের। তখন যদিও 15 দিনের ছিল, তবে এবার ঠিক 1.5 মাসের। তার এবার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ডিরেক্টরের মুখের উপর না করতে পারেনি। অগত্যা তাকে সব কিছু গুছিয়ে নিতে হচ্ছে, কেননা আজ 29 তারিখ, হাতে আর অল্প কিছুদিন সময় আছে। মাকে জানানো হয়নি এখনও। ভেবেছিল জানাবে, কিন্তু মা ওর সাথে রাগ করে আছে। কথা বলছে না প্রায় 2 সপ্তাহ হলো। নীরদ প্রথম কয়েকদিন খুব চেষ্টা করেছে কথা বলার জন্য। এরপর কোনো উন্নতি না দেখে হাল ছাড়ল। তার রাগ হয়, 2 দিনের একটা মেয়ের জন্য নিজের ছেলের সাথে এ কেমন ব্যবহার করছেন তিনি। অত্যন্ত বেয়াদব একটা মেয়ে, যার মধ্যে কোনো রকম ভদ্রতা সভ্যতার বালাই নেই, তার সাথে কিনা নীরদের বিয়ে দিতে চাইছেন তিনি। সেই রাতে মেয়েটার সাথে কথা বলার পরপরই সে মাকে কল করে এ ব্যাপারে আর এগোতে বারণ করে দেয়। তা নিয়ে বেশ কিছু সময় মা ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি, আচ্ছা ঠিক আছে, তোদের ভবিষ্যৎ তোরা বোঝ, বলে কল কেটে দেয়। ব্যাস, এখান থেকেই মান অভিমানের শুরু। গাড়িতে বসে বাসায় ফেরার পথে তার মনে পড়ল সেদিনের কথা। মেয়েটা যাকে তাকে বলাতে তার ইগো হার্ট হয়েছিল, যা একদম স্বাভাবিক। আর মেয়েটা যে ভয়ের মধ্যে ছিল এটা সে স্পষ্ট বুঝতে পারে। তাই শাস্তি হিসেবে ভয়ের মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিয়েছে এই যা। তবে একটা সময় সে নিজেকে চিনতে পারেনি। কিছু কথা সে আনমনেই বলে ফেলেছিল। তখন ঠিক মনে হলেও একটু সময় যেতেই বুঝতে পারল বড্ড বোকামি করে ফেলেছে। আর ক্ষতিপূরণের কথা সে নীরদ কখনো আশা করেনি, অন্তত ওই মেয়ের থেকে তো কখনোই না। দাদু মারা যাওয়ার পর বেশ কয়েক বছর হলো সর্বরীতের গ্রামে যাওয়া হয় না। গেলেও বাবা চাচারা যান, 2-1 দিন থেকে চলে আসেন। তাদের নেয় না, অথবা তারাও যাওয়ার সেই অবকাশ পায় না। তবে মাঝে মাঝে ইচ্ছে করত একটু গ্রামীণ পরিবেশ ঘুরে দেখার, সেই সাথে একটু স্বস্তির শ্বাস নিতে ইচ্ছে করত খুব। প্রায় 3 বছর পর হঠাৎ আজ গ্রামে এসে তার ভালো লাগছে। তবে নিজেদের গ্রামে নয়, সে তার বান্ধবী অরিন্দের গ্রামের বাড়িতে এসেছে। ভার্সিটির লাইফ শেষ হতে চলেছে, অথচ তারা এখনও কোনো ট্যুর দেয়নি একসাথে। এ নিয়ে সবারই বেশ আক্ষেপ ছিল। কারো পরিবারই কখনো কোথাও যেতে দেয় না। তবে এবার ব্যাপারটা ভিন্ন। সামনের মাসে অরিনের বিয়ে, আর বিয়ের পরপরই তাকে জাপান চলে যেতে হবে। তাই ওদের খুব মন খারাপ ছিল।
অরেঞ্জ চেয়েছিল যাওয়ার আগে সবার সাথে একটা সুন্দর সময় কাটাতে, তাই নিজে গিয়ে সবার বাবা মাকে বলে রাজি করায়। শর্বরীর বাবা অরিনকে স্নেহ করেন, তাছাড়া ওরা একা নয়, অরিনের মাও যাচ্ছেন, তাই তিনি এবার অনুমতি দিলেন। শর্বরীর বিশ্বাস হচ্ছিল না বাবা রাজি হয়েছেন। আজ পর্যন্ত সে কোথাও যেতে পারেনি। স্কুল কলেজ কিংবা ভার্সিটি থেকে পিকনিক বাকিরা গেলেও তার কখনো যাওয়া হয়নি। সে ভেবেছিল এবারও বোধহয় পারবে না, কিন্তু পেরেছে। এখানে আসা অবধি তার মন স্থির থাকতে পারছিল না এক মুহূর্তের জন্যও। বারবার মনে হচ্ছিল এই না বাবা আবার মানা করে দেয়। তারা এখানে এসেছে গতকাল রাতে, একদম 7 ঘন্টার জার্নি শেষে তারা এসে কোনো রকমে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে সবার অরিনদের পুকুরে গিয়ে বসলো। নিরিবিলি পরিবেশ, বাড়ির চারপাশে দেয়াল তুলে দেয়া, পুকুরটাও অরিনদের নিজেদের, একদম পাকা করা। বসার জায়গাটা ভীষণ সুন্দর, আশেপাশে প্রচুর গাছপালা থাকায় এই তীব্র গরমেও বেশ আরাম লাগছে। একটু পরপরই শীতল কোমল বাতাস এসে গা ছুঁয়ে দিচ্ছে। ঢাকার বাতাসেও ছিল উত্তাপ, সেই বাতাসে শান্তির বদলে অশান্তি লাগতো। সারাক্ষণ ভ্যাপসা গরম পড়তো। এখানে আসার পর এই আবহাওয়ায় আর পরিবেশ ছেড়ে তার একটু আর ফিরে যেতে ইচ্ছে করছে না। পুকুরের পানি কমে গেছে যদিও, তবুও ওরা একদম নিচের সিঁড়িতে বসে পানিতে পা ডুবিয়ে দিল। আহা, এখন আরও ভালো লাগছে। পানি আরেকটু বেশি হলেও এখনই নেমে পড়তো সাঁতার কাটার জন্য। সকালে নাস্তা সেরে ওরা বের হলো আশপাশটা ঘুরে দেখার জন্য। আর ওদেরকে তার এক চাচির বাড়ি নিয়ে গেল। ভদ্রমহিলা ওদেরকে বেশ আপ্যায়ন করলো। গাছ থেকে আম পেড়ে সেগুলো পুড়িয়ে শরবত করে দিলেন। এত মজা হয়েছিল খেতে। শর্বরী 2 গ্লাস খেয়েছে। তাদেরকে আবার ফেরার সময় উনি 1 ব্যাগ আম দিয়ে দেন। এরপর ওরা ধান খেতে যায়। সেখানে গিয়ে ওর চোখ জুড়িয়ে যায়। এই তো সেই সোনার বাংলা। মৃদু বাতাসে রোদে ঝিকমিক করা সোনালি ধানের শীষগুলো দুলে উঠছে বারবার। আকাশটা দেখে মনে হচ্ছে বিশাল নীল চাদর, যার মাঝে মাঝে ভেসে যাচ্ছে সাদা মেঘের পাল। দূরে দেখা যাচ্ছে কৃষকরা ধান কাটছে, তাদের চোখে মুখে প্রশান্তির ছোঁয়া। সারাটা বছর কষ্ট করে, ঘাম ঝরিয়ে মাঠে কাজ করে তারা। দিনের পর দিন রোদে পুড়ে, না হয় বৃষ্টিতে ভিজে, অবিরত তারা কাজ করে যায়। ধান পাকে, সোনালি হয় মাঠ, তখনই তাদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। ছোট ঘরে ফসলের গন্ধে তারা যেন খুঁজে পায় সোনার খনি। মুঠো ভরা ধান হাতে পেয়ে চাষা ভাবে, এটাই তো আমার স্বপ্ন। তাদের আনন্দ হয়তো অন্যদের তুলনায় খুব দামি নয়, কিন্তু খাঁটি। ছেলে মেয়ের মুখে ভাত তুলে দিতে পারা, ঋণের বোঝা একটু হালকা হওয়া, কিংবা নতুন একটা লুঙ্গি কেনার সামর্থ্য, এই ছোট ছোট সুখের গরিব চাষিদের বড় আনন্দ। পরের দিন শর্বরীদের নিয়ে অরিন তাদের বাড়ির পেছনের দিকে হাঁটতে বের হলো। গতকাল বৃষ্টি হয়েছিল, তাই কাদামাটিতে একটু সাবধানে পা ফেলতে হচ্ছিল। সবাই সাবধানে থাকলেও ফিহা অসাবধানবশত পা পিছলে পড়ে যায়, আর সাথে সাথে একটা ভাঙা গাছের রুক্ষ ডালের খোঁচায় তার হাত ছিলে যায়। কতটা বোধ হয় একটু বেশি গাঢ় হয়, কেননা অনবরত রক্ত ঝরছিল। ওরা বাড়িতে ফিরে ওকে নিয়ে তাড়াতাড়ি। এখান থেকে শহরে যেতে ওদের 20 মিনিট লাগবে। শর্বরী আর অরিন ঠিক করলো ওরা দুজনেই যাবে। তারা যখন বের হতে নিবে, তখন পাশের বাড়ির এক মহিলা এসে জানালো, 2 দিন আগে এখানে শহর থেকে 2-3 জন ডক্টর এসেছে। তারা বিনা পয়সায় বেশ ভালো চিকিৎসা দিচ্ছে, তাই এখান থেকে সরাসরি ক্লিনিকটা নিয়ে যেতে বলছেন তিনি। ওখানে যেতে প্রায় 5 মিনিটের পথ। ফিহা নিজেই বারবার বলছিল ওখানে যেতে। শর্বরী আর অরিন যদিও চাইছিল শহরে যেতে, কিন্তু এখন ক্ষতটা গভীর, আর বেশি সময় অপেক্ষা করলে যদি ইনফেকশন হয়ে যায়, তাহলে তো আরও বড় সমস্যার সৃষ্টি হবে। তাই অন্য উপায় না পেয়ে সেখানেই গেল। নীরদের মেজাজ বিগড়ে আছে। তার থাকার কথা ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু তাকে এখন থাকতে হচ্ছে ইউনিয়ন পর্যায়ে। যে ডাক্তারের এখানে আসার কথা ছিল, তিনি আকস্মিক পারিবারিক ঝামেলায় আটকা পড়েছেন। তাই এই 1 সপ্তাহ নীরদের এখানে থাকতে হবে।
নীরদের কাছে এখানে থাকা নিয়ে কিংবা এখানকার মানুষের চিকিৎসা সেবা প্রদান করা নিয়ে কোনো সমস্যা নেই। তার মূল সমস্যা হলো কিছু উঠতি বয়সী হাই স্কুল পড়ুয়া মেয়েদের নিয়ে। মেয়েগুলো প্রতিদিন অযথা এসে ভিড় জমাচ্ছে আর উল্টোপাল্টা অসুখের কথা বলছে। নীরদ কিছু বললেই হাহা হিহি করে হেসে রীতিমতো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আজকে তো সীমা ছাড়িয়ে গেছে একদম। খুব করুণ গলায় বলল তার বুকে ব্যথা করছে। নীরদ জানতে চাইল কবে থেকে? 3 দিন হলো। পাশ থেকে মেয়েটার বান্ধবী ফট করে বলে উঠল, কেন এমন হচ্ছে সেটা তো বল। নীরদ কিছুটা বিরক্ত হয়ে বলল, কেন হচ্ছে সেটা জানলে কি আর উনি আমার কাছে আসতেন? সেই মেয়েটা এবার বলল, আমি জানি ডাক্তার কেন এমন হচ্ছে। নীরদ ভ্রুকুচকে বলল, কেন? আপনার জন্য আপনিই তো আসল কারণ। মেয়েটার পেছনে ছোট বড় অনেকজনই দাঁড়িয়েছিল। এমন কথা শুনে সবাই হাসাহাসি করছিল। নীরদ খুব বিরক্তিকর পরিস্থিতিতে পড়ে গেল তাতে। অনেক চেষ্টার পরও সে নিজের রাগ ধরে রাখতে পারল না। ধমকে উঠল, যাও এখান থেকে। ফিহার হাতটা ব্যান্ডেজ করে দিয়ে ডাক্তার রোকসানা কিছু ঔষধ লিখে দিলেন আর বললেন আবার এসে যেন ব্যান্ডেজ বদলে যায়। সেই সাথে খেয়াল রাখতে হবে ক্ষতস্থানে যেন ময়লা না লাগে এবং শুকিয়ে না আসা পর্যন্ত পানিতে না ভেজে। ওদেরকে দেখে উনি শুরুতেই বুঝতে পারলেন এখানকার স্থায়ী নন, তাই আলাপ শুরু করলেন। ওরা যখন জানলো ঘুরতে এসেছে তখন তিনি সাবধান করলেন এভাবে বনে জঙ্গলে না ঘোরার জন্য। অচেনা জায়গায় সতর্কতা অবলম্বন করতে হয়। তাছাড়া তিনি শুনেছেন সাপের খুব উপদ্রব ওইদিকে, তাই আরেকটু সাবধানে চলাফেরা করতে বললেন। তাদের কথার মাঝখানেই সেখানে এসে উপস্থিত হলো নীরদ। ভেতরে ঢুকতেই সে সোজা নিজের ডেস্কের দিকে চলে গেল। আশেপাশে কোথাও তাকালো না। তার চোখে মুখে অবস্থা দেখে রোকসানা বুঝতে পারলেন আবারও কিছু একটা হয়েছে। তিনি হেসে জানতে চাইলেন, আবার কি হলো ডক্টর আশাব? সেদিকে না তাকিয়েই নীরদ বলল, ডোন্ট লাভ ডক্টর রোকসান। আজ আবারও? দিস ইজ আনবিয়ারেবল, আই ক্যান টেক ইট এনিমোর। বলেই পানির বোতল নিয়ে ঢকঢক করে পানি গিলতে লাগলো। রোকসানা বললেন, আসলে দোষটা আপনার, বুঝলেন? আপনাকে কে বলল এত হেলথ কনসিয়াস হতে? মেয়েগুলোর অল্প বয়স, চোখের সামনে এমন ফিটফাট ইয়াং ডাক্তার দেখে তো তারা পাগল হবেই। ডাক্তার ফারহানকে দেখুন, উনি তো বিন্দাস চলছেন, ঘুরছেন ফিরছেন, কেউ তো আর তাকে বিরক্ত করছে না।